স্বাধীনতার ঘোষণা প্রথম কে দিয়েছে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আপনি জানেন যে এটা বিগত আওয়ামী লীগ শাসনামলে, পতিত আওয়ামী লীগ শাসনামলে একাধারে বাজানো হয়েছে এই বিষয়ে বক্তব্য যে শেখ মুজিবুর রহমানই প্রথম ঘোষক। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই মারুফ কুমার খান। না, এগুলো তো ওই যে তুষার সাহেব যেটা বললেন, এটা কতগুলো আছে মীমাংসিত সত্য। ইতিহাস তো আবার মানে ওই বই পড়ে জানার দরকার নাই। মুক্তিযুদ্ধ তো আমাদের চোখের সামনে, আমরা অংশগ্রহণ করেছি, আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধের আমরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতায় আমরা ঋদ্ধ। তো সুতরাং এগুলো তো আমরা জানি, আমাদের চোখের সামনে যেগুলো ঘটেছে। স্বাধীনতার ঘোষণা ব্যাপারটা হচ্ছে কি, যার যা প্রাপ্য, যেটা তুষার সাহেব বললেন, সেটা তাকে কিন্তু দিতে হবে। ইতিহাস কিন্তু ফরমাইশই না, ইতিহাস কোনো ফরমানে চলে না, ইতিহাস কোনো রায়ে চলে না, আদালতের রায়ে চলে না, কিংবা রাষ্ট্রীয় কোনো বিধিবিধান দিয়ে ইতিহাস নির্ণয় করা যায় না। ইতিহাস স্বাভাবিকভাবে তাকে চলতে দিতে হবে, এবং যা ঘটেছে সেটাই কিন্তু ইতিহাস। যা রচিত হয় তাহা ইতিহাস নহে, যা ঘটে সেটাই ইতিহাস। ইতিহাসকে এখানে রচনা করবার চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে, রাজনৈতিক কি বলে ওটা, এক ধরনের পৃষ্ঠপোষকতায় বা রাজনৈতিক নির্দেশনায় আমাদের এখানে ইতিহাসকে বিকৃত করবার জন্য চেষ্টা করা হয়েছে। ধরেন আপনি যে একটা প্রশ্ন করলেন যে স্বাধীনতার ঘোষণা, আমি একটুখানি বলি, আমি একটুখানি ইতিহাস থেকে আসি। হ্যাঁ, এগুলো কতগুলো ফ্যাক্ট আছে। বিতর্কটা কে করেছে আপনি সেটাও বলেছেন, আওয়ামী লীগ বিতর্ক তৈরি করেছে, তাই না? তা আওয়ামী লীগ বিতর্ক তৈরি কেন করলো? তার বিতর্ক তৈরি করবার কি দরকার ছিল? আমি একটা ছোট্ট বিষয় এখানে মানে দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরি। আওয়ামী লীগের ভার্সনটা কি সেটা আমি তুলে ধরব। আওয়ামী লীগ কী বলেছে, কখন কি বলেছে। আপনি দেখেন 1971 সালে একটা স্বাধীন সরকার গঠিত হয়েছিল, স্বাধীন বাংলার সরকার, তাই না? সেই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। আপনি নাম উচ্চারণ করেছেন একটু আগে। অর্থাৎ তিনি যে কথাটা বলেন সেটা হচ্ছে অথরিটি, তিনি তো অথরিটি তখন। তো তিনি তার একটা ভাষণ আছে, এটা আমরা সকলেই জানি। সেটা হচ্ছে তিনি জাতির উদ্দেশ্যে প্রথম যে বেতার ভাষণটা দিয়েছিলেন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ প্রবাসী সরকার বা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে 11ই এপ্রিল 1971 তিনি একটা ভাষণ দিয়েছেন। আচ্ছা, সেখানে উনি কি বলছেন, সেই ভাষণে উনি একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের ওপর। নৌ, স্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধের বুক গড়ে উঠেছে, এবং আমাদের মুক্তিবাহিনী ও বীর চট্টলের ভাই বোনেরা যে সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্ট্যালিনগ্রাডের পাশে স্থান পাবে। এই সাহসিকতাপূর্ণ প্রতিরোধের জন্য চট্টগ্রাম আজও শত্রুর কবলমুক্ত রয়েছে। চট্টগ্রাম শহরের কিছু অংশ ছাড়া চট্টগ্রাম ও সম্পূর্ণ নোয়াখালী জেলাকে মুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে। এটা তার ভাষণের একটা অংশ। তারপরে উনি বলছেন, এই প্রাথমিক, একটু গুরুত্ব দিয়ে শুনবেন, এই প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তুলেছেন, এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয়। অর্থাৎ তখন তো স্বাধীন বাংলা সরকার গঠিত হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী বলছে স্বাধীনতার প্রথম কণ্ঠস্বর আপনারা এখান থেকে শুনেছেন, এবং কি সেখানে একটা পরিচালনা কেন্দ্র গঠন করা হয়েছে এবং সরকার গঠন করা হয়েছে। তো সরকার কি সরকার গঠিত হয়েছিল আমাদেরকে তো এটা বিবেচনায় নিতে হবে। জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা করেন, ওই যে যেটা আওয়ামী লীগ বলে পাঠক ছিলেন, আরে ভাই ইংরেজি শব্দ উনি পরিষ্কার বলছেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরে যুক্ত করেছিলেন জনপ্রতিনিধিদের অনুরোধে শেখ মুজিবুর রহমান সাহেবের নাম, এটাও ইতিহাসের অংশ। অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এটা তিনি পরবর্তীকালে কয়েকটা ঘোষণার পরে এটা যুক্ত করেছিলেন।
তার কারণ তার তো কোনো ইয়ে ছিল না যে আমি কৃতিত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। এটা করলে সুবিধা হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা হিসাবে শেখ সাহেবের নাম উচ্চারণ করলে এটা জনপ্রতিনিধিত্বশীল হয়, এই জন্য তিনি নাম যুক্ত করেছেন। কিন্তু সেই ঘোষণাতে তিনি কি বলেছিলেন, নিজেকে অস্থায়ী সর্বাধিনায়ক, অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করে তিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেন করেছিলেন? পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা ছিল এখানে, এই পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমি যখন বিদ্রোহ করব, বিপ্লব শুরু করব, পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করতে চাইব, তখন কিন্তু বৈধ কর্তৃত্ব লাগবে। কাউন্টার বৈধ কর্তৃত্ব ছাড়া, সরকার ছাড়া কিন্তু আপনি স্বাধীনতা ঘোষণা করতে পারবেন না। কাউন্টার যে বৈধ কর্তৃত্ব, সেটা স্থাপন করবার জন্য জিয়াউর রহমানকে সেদিন বলতে হয়েছিল যে আমি অস্থায়ী সরকার প্রধান, আমি অস্থায়ী, অর্থাৎ তুমি ইয়াহিয়া খান যে পাকিস্তানের সামরিক বাহিনীর যে প্রধান বা সামরিক সরকারের যে প্রধান, তার কাউন্টার আমি স্বাধীনতা ঘোষণা করছি, আমার বৈধ কর্তৃত্ব নিয়ে আমি স্বাধীনতা ঘোষণা করছি। এটা হচ্ছে আমি এই দেশের এই নতুন যে রাষ্ট্রের কথা আমরা বলছি, এই রাষ্ট্রের আমি সর্বাধিনায়ক এবং রাষ্ট্রের আমি অস্থায়ী। এটা তো উনি তো ক্ষমতার লোভে না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এটাকে বৈধতা দেওয়ার জন্য। এটা হচ্ছে সেই ঘোষণা। এগুলো নিয়ে বিতর্ক করবার তো কিছু নাই। যদি কেউ বিতর্ক করে, এখন তো তাজউদ্দিন ভুল বলেছিলেন, তাজউদ্দিন জানতেন না, আর ওই যে কি বলে একটা মহল্লার আওয়ামী লীগের ক্যাডার, সে জানে ইতিহাস, তখন যার জন্মই হয় না, লিকুইড ফর্মে ছিল, সে জিয়াউর রহমানকে চ্যালেঞ্জ করছে। আরেকটা কথা বলি, শেখ সাহেবের আমলে উনি 72 সালে ফিরে আসলেন। 72 সালে ফিরে আসার পরে আওয়ামী লীগের প্রথম কাউন্সিল অধিবেশন হয়। সেই অধিবেশনে প্রিজাইড করেছিলেন কে জানেন? শেখ সাহেব নিজে। উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তখন। সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ ওই যে কাউন্সিল অধিবেশন আওয়ামী লীগের 7 এবং 8 এপ্রিল 1972 সাল, শেখ সাহেবের সভাপতিত্ব হচ্ছিল, সেখানে তাজউদ্দিন আহমেদ যে সাধারণ সম্পাদকের যে রিপোর্ট সেটা পেশ করেছিলেন। আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদকের রিপোর্ট তিনি পেশ করেছিলেন। তো সেই রিপোর্টে তিনি কি বলছেন, সেই রিপোর্ট এটা তো ইতিহাসের অংশ, সেটা আছে। তিনি বলছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শক্রমে, ওই রিপোর্টে উনি বলছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শক্রমে চট্টগ্রামে সশস্ত্র সংগ্রামরত মেজর জিয়াউর রহমান বেতার মারফত বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশে গণহত্যা রোধ করতে সারা পৃথিবীর সাহায্য কামনা করেন। এটা হচ্ছে 72 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দলের কাউন্সিলে, শেখ সাহেবের সভাপতিত্বে যে কাউন্সিল হচ্ছিল, সেখানে তিনি সাধারণ সম্পাদকের রিপোর্টে বলছেন, একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের পরামর্শক্রমে, আওয়ামী লীগের নেতাদের পরামর্শক্রমে তিনি পাঠ করেছে বলেন নাই, ঘোষণা করেছেন। খালি একটা শব্দ বলেছেন, বঙ্গবন্ধুর পক্ষ থেকে। যদিও প্রথম ঘোষণা বঙ্গবন্ধুর, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে ছিল না, তারপরে এটাও সত্য, আংশিক হলেও সত্য যে বঙ্গবন্ধুর পক্ষ, এই কথাটা উনি জুড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশে গণহত্যা রোধ করতে সারা পৃথিবীর সাহায্য কামনা করেন। অর্থাৎ বঙ্গবন্ধুর পক্ষ থেকে তিনি দিচ্ছেন, কিন্তু সারা পৃথিবীর সাহায্য কামনা করছে কে? জিয়াউর রহমান। হোয়াট ইজ হিজ অথরিটি? অথরিটি হচ্ছে, তাহলে কি তিনি মানে এটি কি মীমাংসিত হয়ে যায় কেন যে তিনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন? তিনি প্রথম অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিলেন, অস্থায়ী সর্বাধিনায়ক ছিলেন। এবং মুজিবনগর সরকার 10 এপ্রিল গঠনের আগ পর্যন্ত এটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। এটা বৈধতা না দিলে মুক্তিযুদ্ধ বৈধ হবে না, কারণ মুক্তিযুদ্ধ একটা ধারাবাহিকতা থাকতে হবে। এই যে আপনার যে ইনস্ট্রুমেন্ট অফ দ্য ডিক্লারেশন অফ দ্য লিবারেশন ওয়ার, এটা তো আপনার সরকার গঠিত হয় না, এটা তো আর কোনো রেট্রোস্পেকটিভ ইফেক্ট দেওয়া হবে না, এটা ছিল। এবং আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা আমরা ইতিহাস তো বিকৃত করতে অভ্যস্ত হয়ে গেছি। আপনার স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের আগে মুক্তি ফৌজ গঠিত হয়েছে। এই যে প্রতিরোধ যুদ্ধকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধে উন্নীত করলেন। নানা জায়গায় প্রতিরোধ হয়েছে, পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করেছে, রাজারবাগের প্রতিরোধের চেষ্টা হয়েছে, বিডিআর প্রতিরোধের চেষ্টা হয়েছে, ওই যে ওইটাকে গাজীপুরে প্রতিরোধের চেষ্টা হয়েছে, এগুলো নানা জায়গায় হয়েছে। কিন্তু একটি প্রতিরোধ যুদ্ধ, এই বিদ্রোহকে বিপ্লবে রূপান্তরিত করা, উন্নীত করা, এই বিদ্রোহকে
স্বাধীনতার যুদ্ধে উন্নীত করা, সেটা করেছেন জিয়াউর রহমান তার ঘোষণার মাধ্যমে। এটা হচ্ছে ইতিহাসের মানে মীমাংসিত সত্য, এটা কিন্তু আপনার অস্বীকার করবার কোনো নাই, কোনো সুযোগ নাই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তেলিয়াপাড়া চা বাগানে 1 এবং 2 প্রথম এবং 1 এবং 2রা এপ্রিল প্রতিরোধ যুদ্ধের কমান্ডাররা ওসমানী সাহেবের নেতৃত্বে, সভাপতিত্বে সেখানে তারা বৈঠকে মিলিত হন এবং সেখানে তারা মুক্তি ফৌজ গঠন করেন, মুক্তি বাহিনী গঠন করেন, সর্বাধিনায়ক নির্বাচিত করেন এবং সেক্টর বিভাজন করেন। এগুলো তো ইতিহাসের অংশ। আমি এবং সেখানে সেক্টর বিভাজন করেন, দায়িত্ব প্রদান করেন, অর্পণ করেন এবং একটা রেজুলেশন নেন। রেজুলেশনটা কি আছে? তো এগুলো ইতিহাসের অংশ। রেজুলেশনে বলা হয়েছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের খুঁজে বের করে তাদের মাধ্যমে একটি সরকার গঠন করার জন্য জেনারেল ওসমানীকে দায়িত্ব অর্পণ করা হলো, মুক্তিযোদ্ধারা দায়িত্ব দিচ্ছে। এবং তারপরে 10ই এপ্রিল সরকার গঠিত হয়েছে, 17ই এপ্রিল ওই যে ইয়েতে আম্রকাননে এসে যেটা অভিষেক হয়েছে।